তটিনীকে উদ্ধার করে বিজিবি অ্যারেস্ট করলো শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নিশাকে টোপ দিয়ে ডিপার্টমেন্টে ডেকে এনে নিশাকে চেপে ধরে শিবপ্রসাদ। এরপরে নিশা কিছু বলতে না চাইলে তখন নিশাকে শুট করার ভয় দেখায়। এরপরে নিশা ভয় পেয়ে সবকিছু বলে দেয়। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, ওখানে গিয়ে যদি না পাই তবে কি হবে? তখন নিশা বলতে থাকে, বিশ্বাস করুন ওখানে দেখা হয়েছে আর ওখানে হচ্ছে বিজেপি। এর মধ্যে যদি কোনোভাবে তটিনীকে সরিয়ে নেয় বা কোনো অঘটন ঘটিয়ে যায় তবে কিন্তু আমার কোনো দায়ভার নেই। কিন্তু আমি বলছি যে ওই বাড়িটাতে ওখানে ওখানে তটিনী গাঙ্গুলিকে রাখা হয়েছিল। এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমি শুধু একবার তটিনীকে ফিরে পাই, তারপরে তারপরে তোমাকে দেখছি। তুমি যে কাজগুলো করেছো নিশা, সেগুলো সেগুলো ক্ষমার অযোগ্য। তুমি একটা ডিপার্টমেন্টের অফিসার হয়ে সেই ডিপার্টমেন্টের তোমার থেকে বড় কর্মকর্তা ক্ষতি করতে চাইছো। আর তুমি ঘুষ খেয়েছো, এটার জন্য তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। তখন এ কথা শুনে দেখা যায় নিশা বলতে থাকে, আমি আমি দিল্লিতে চলে যাব। আমি এখানে থাকবো না। আমি দিল্লিতে গিয়ে সেখানে নিজের জবটা আবার ঠিকঠাক করে নেব। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, সেই ফ্লাইটটা তুমি কোথায় পাবে? দিল্লিতে যেতে তো তোমার ফ্লাইটের প্রয়োজন, তাই না? ফ্লাইটটা কোথায় পাবে বলো তো? তখন শিবপ্রসাদের কথা শুনে নিশা বলতে থাকে, কেন? আজ সন্ধ্যে 6টায় আমার ফ্লাইট আছে, আমি চলে যাব। তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, ফ্লাইট? আমি তো পুরো পুরো কলকাতার এক একটা এয়ারপোর্টে দেখলাম, কোনো জায়গায় তো তোমার নামে কোনো টিকিট বুক করা নেই। এই কথা শুনে নিশা ভয় পেয়ে যায়। নিশা বলতে থাকে, তার মানে টিকিট তো বুক করাই ছিল। টিকিট তো বুক করার কথা ছিল, তবে কেন করেনি? তখন শিবপ্রসাদ বলে ওঠে, কেন? যে অন্য কারো কি টিকিটটা বুক করে দেওয়ার কথা ছিল? যে তোমাকে যে এই কাজগুলো করাচ্ছে সেই টিকিটটা কেটে দিতে চেয়েছিল, তাই না? কিন্তু দেবে না, কারণ ওর তো কাজ শেষ। আপনার কাজটা আপনি করে দিয়েছেন, এখন আর আপনার কোনো প্রয়োজন নেই ওর কাছে। তখন এ কথা শুনে দেখা যায় নিশা বলতে থাকে, এসব আপনি কি বলছেন? আপনি এসব কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। কেন? আমাকে তো বিজিত তো বলেছিল যে সময় মতো ফ্লাইট রেডি হয়ে যাবে, তারপরে আমার পাওনা টাকাগুলো আমার ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, বিজিতকে এখন এয়ারপোর্টে যেতে পারবে যে তোমার জন্য টিকিট বুক করবে? তখন এ কথা শুনে ভয় পেয়ে যায় নিশা। তখন নিশা বলতে থাকে, এখন আমি কি করবো? আমি তো কিছু বুঝতে পারছি না। এরপরে শিবপ্রসাদ নিশার মাথায় রিভলভার ধরে বলতে থাকে, নিশা, এখনো সময় আছে, সবটা সত্য বলো। তা না হলে কিন্তু বড় বড় খারাপ একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে এখানে। তখন এরপরে দেখা যায় নিশা মনে মনে বলতে থাকে, আমি যদি এখানে সবটা না বলি তবে পরশুরামের কোনো বিশ্বাস নেই। ও আমাকে মেরে দিতে পারে। নিজের প্রাণ বাঁচাতে আমাকে তো বলতেই হবে। নিজের সেলফ ডিফেন্সে সবকিছু করতে পারি আমি। এরপরে দেখা যায় শিবপ্রসাদকে সঙ্গে নিয়ে সেখানে আসে নিশা, শিবপ্রসাদ, বলরাম ও মায়া। এরপরে সেখানে এসে দেখতে পায় সেখানে টুটুনি নেই। এটা দেখে অবাক হয়ে যায় নিশা। নিশা বলতে থাকে, বিশ্বাস করুন এখানেই ছিল আমার বিশ্বাস। এখান থেকে ওকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে। তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমি জানি তুমি সবটা জানো নিশা, এখনো সময় আছে, সবটা বলো। তখন নিশা বলতে থাকে, বিশ্বাস করুন আমি আমি কিচ্ছু জানি না। আর এখানে এখানে রেখে গিয়েছিলাম আমি। আর আমার সামনে এখানে হাত পা বাঁধা অবস্থায় প্রথমে গাঙ্গুলিকে ফেলে রাখা হয়েছিল। তখন এ কথা শুনে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কিন্তু এখন তো নেই। এখন তোমাকে কি করবো বলো? তখন নিশা বলতে থাকে, আমাকে কিছুটা সময় দাও, আমি সবটা ক্লিয়ার করে দিচ্ছি, সবটা খুঁজে বের করছি। এরপরে দেখা যায় তখন তটিনীর খোঁজে বিজিতকে ফোন করলে বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, আমি জানতাম তুমি তো ডিপার্টমেন্টেরই একজন, তাই তুমি ওদের কাছে মুখ খুলতে বাধ্য হবে। তাই আগে থেকে তটিনী গাঙ্গুলিকে সরিয়ে দিয়েছি। দেখছি এখন তুমি কি করে তটিনীকে ওদের হাতে তুলে দাও। তখন এ কথা শুনে দেখা যায় নিশা ভয় পেয়ে যায়। নিশা বলতে থাকে, এসব আপনি কি বলছেন? আমি কিছুই বলিনি। তখন বিজিত বলতে থাকে, আমি দেখতে পাচ্ছি আপনি পুলিশ সঙ্গে নিয়ে, তারপরে শিবপ্রসাদ গাঙ্গুলি স্পেশাল পুরো টিমকে সঙ্গে নিয়ে পরিত্যক্ত ঘরটাতে দাঁড়িয়ে আছেন। তখন এ কথা শুনে দেখা যায় নিশা ভয় পেয়ে যায়। নিশা বলতে থাকে, তার মানে তুমি কোথা থেকে দেখছো এইসব? তখন দেখা যায় এ কথা শুনে
বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, তোমাকে কেন বলবো তোমাকে যে আমি কোথা থেকে কথা বলছি? তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, বেইমানি করেছো। তুমি কিচ্ছু পাবে না। তোমার ব্যাংকে টাকাও ট্রান্সফার হবে না। তারপরে তোমার এয়ারপোর্টে যে টিকিট কেটে দেওয়ার কথা ছিল সেটাও হবে না। এরপরে দেখা যায় যে নিশা এই কথাটা শুনে একদম ভেঙে পড়ে। তখন তখন ফোনটা কেটে দিয়ে শিবপ্রসাদকে বলতে থাকে, আমি আপনাদের পাশে পাশে আছি স্যার। আমি নিজের ভুলটা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি যে যে ওই বিজির ছেলেটা মোটেও ভালো না। ও শুধু আমাকে ব্যবহার করেছে। ও নিজের কাজ শেষ, এখন আমাকে ছুড়ে ফেলে দিয়েছে। এখন বলছে যে আমার পাওনাগুলো কিছুই আমাকে দেবে না। আমি আপনাদের সঙ্গে মিলে তটিনীকে খুঁজে বের করবো আর তটিনীর কাছে হাত জোড় করে ক্ষমা চাইবো। এরপরে দেখা যায় তখন শিবপ্রসাদ বলতে থাকে, আদৌ কি আপনি শুধরাবেন নাকি কোনো উদ্দেশ্য বাড়িতে ঢুকতে চাচ্ছেন? তখন দেখা যায় এ কথা শুনে নিশা বলতে থাকে, বিশ্বাস করুন, আমি কোনো উদ্দেশ্য নিয়ে ঢুকতে চাচ্ছি না। আমাদের তো এখন তটিনীকে খুঁজতে হবে। আমার মনে হচ্ছে যতদূর যে তটিনীকে তোমাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে ওকে হাত পা বাঁধা অবস্থায় ট্যাঙ্কে ফেলার জন্য রাখা হবে। তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় শিবপ্রসাদ সেখান থেকে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় সেখানে গিয়ে ছাদে দেখতে পায় বিজিত ও আয়ুষী টুটুনির হাত পা বেঁধে ট্যাঙ্কে ফেলার জন্য বন্দোবস্ত করছে। ঠিক তখনই দেখা যায় শিবপ্রসাদ, বলরাম, মায়া বিজিত ও আয়ুষীকে ধরে ফেলে আর সেখানে অ্যারেস্ট করে। তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, জিজু এসব কি করছো? তোমার শালিকা হই, তাই না? তখন এ কথা শুনে দেখা যায় শিবপ্রসাদ হাসতে থাকে আর বলতে থাকে, শালিকা, তোমার মতো শালিকার আমার কোনো প্রয়োজন নেই। যে শালিকা আজকে ভালো ব্যবহার করে শালিকে নিয়ে নিচ্ছে, কালকে সেগুলো নিয়ে অহংকার করবে, সেরকম কোনো শালিকার আমার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা আয়ুষী, যতই হোক তুমি আর তটিনী তো একসঙ্গে বড় হয়েছো, তাই না? তটিনী তো তোমার দিদি হয়। তারপরেও তুমি ওকে মারতে দুবারও ভাবলে না? যেভাবে মেয়েটাকে হাত পা বেঁধে এই ট্যাঙ্কে ফেলে দিচ্ছিলে এই নোংরা ছেলেটার জন্য। দেখবে একদিন এই ছেলেটা তোমাকে এমন ভাবে ঠকাবে, তখন তুমি কোনোভাবেই কিছু বুঝতে পারবে না। তুমি এদিকেও যেতে পারবে না, ওদিকেও যেতে পারবে না। এই কথাটা মেনে নিও। এই বলে তখন বলরামকে বলতে থাকে, ওকে ওদেরকে নিয়ে যা। আর আমি তটিনীকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তখন দেখা যায় এটা শুনে বলরাম ও মায়া বিজিত আয়ুষীকে নিয়ে যায়। আর এদিকে শিবপ্রসাদ তটিনীকে কোলে তুলে নেয় আর হসপিটালের জন্য উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এরপরে হসপিটালে এসে ডক্টরকে বলতে থাকে, ডক্টর ইমিডিয়েটলি দেখুন ওনার কি সমস্যা হচ্ছে। এরপরে ডক্টর দেখা যায় তটিনীকে নিয়ে একটি কেবিনে চলে যায়। সেখানে গিয়ে তটিনীকে চেক আপ করতে থাকে। এরপরে দেখা যায় টেস্ট করে দেখতে পায় যে তটিনীকে আগে আগে মাথায় মারা হয়েছে। তারপরে ওকে অজ্ঞান করে হয়তোবা কোনো কিছুর মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছিল, যেমন পানি, তরল পদার্থ, ঠিক তেমন। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ, আসলে আমাদের তো শত্রুর অভাব নেই, তাই ওকে একজন মেরে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে চেয়েছিল। আর আমাদের বাড়ির ট্যাঙ্কের মধ্যে রেখে দিতে চেয়েছিল, যাতে আমাকে ফাঁসানো যায়। তাই আমি আপনাকে সবটা খুলে বললাম। এখন ওকে বাঁচানোর দায়িত্ব আপনার। যে করে হোক ওকে বাঁচিয়ে তুলতে হবে। ও যদি কিছু হয়ে যায় আমি কিন্তু বাঁচতে পারবো না। তখন ডক্টর বলতে থাকে, আরে বাবা, কোনো সিরিয়াস কিছু হয়নি যে যার জন্য উনি বাঁচবে না। আর আমি জানি যে তুমি ওনাকে কতটা ভালোবাসো। তখন দেখা যায় শিবপ্রসাদ ডক্টরের হাত জোর করে বলতে থাকে, ডক্টর প্লিজ ওকে সুস্থ করে তুলুন। ওকে সুস্থ করে তুলুন, ওর যেন কোনো ক্ষতি না হয়। এ কথা শুনে তখন ডক্টর বলতে থাকে, কিচ্ছু হবে না বাবা, তুমি চিন্তা করো না। এরপরে দেখা যায় শিবপ্রসাদ সেখানে বসে বসে কাঁদছে আর ভাবছে যে আমি একটাকেও ছাড়বো না। সবাই মিলে চক্রান্ত করে টুনিকে মারার চেষ্টা করেছে, আর আমি ওদেরকে একটাকেও ছাড়বো না। আমি ওর বদ্দিকে অবশ্যই দেখে নেবো। ওই মহিলা যেভাবে আমাদের সঙ্গে প্রতারণা করলো, এর জন্য ওনাকে শাস্তি পেতে হবে। এর জন্য ওনাকে পস্তাতে হবে। আমি এটা কিছুতেই মেনে নেব না। এরপরে দেখা যায় ডক্টর এসে বলতে থাকে, আপনি চিন্তা করবেন না, আপনার ওয়াইফ আউট অফ ডেঞ্জার। তখন এই কথা শুনে তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি কি ভিতরে যেতে পারি ওনার সঙ্গে কথা বলতে? তখন এই কথা শুনে ডক্টর বলতে থাকে, অবশ্যই যেতে পারেন, কেন যাবেন না? অবশ্যই যেতে পারবেন। আপনার ওয়াইফ
আপনি দেখা করে আসেন। এরপরে শিবপ্রসাদ তটিনীর কাছে চলে যায়। তখন তটিনীকে বলতে থাকে, তটিনী, তুমি কেন আমাকে না বলে বাড়ি থেকে বেরোচ্ছ বলো তো? তুমি তো জানো চারদিকে শকুনের মতো ওঁত পেতে বসে আছে তোমাকে তোমাকে ছবল দিয়ে তুলে নেওয়ার জন্য। আর ওই নিশাকে বারবার বিজের কাজে লাগিয়ে তোমাকে তোমাকে নিয়ে গিয়ে বিপদে ফেলার চেষ্টা করছে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি কেন নিশার কথা শুনছো বলো তো? এ কথা শুনে তটিনী বলতে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ও যেভাবে বললো কান্নাকাটি করছিল, ওর বাবার নাকি ব্রেন টিউমার হয়েছে, তার জন্য ও এমনটা করেছে, টাকার প্রয়োজন। তাই তো আমি যাচ্ছিলাম। ও আমাকে বললো ও নাকি আমার সঙ্গে কি কথা বলবে। আমি ভেবেছিলাম সত্যিই মনে হয় ও আমাকে কিছু একটা বলবে, কিন্তু আমি জানিনি যে ও একটা একটা ফাঁদ পেতেছে আমার জন্য ঠিক এভাবে। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমি ওকে কাস্টাডিতে নিয়েছি। এ কথা শুনে তখন তটিনী বলতে থাকে, একদম একদম ঠিক হয়েছে। তুমি ওকে কাস্টাডিতে রেখে দাও। আমি সুস্থ হয়ে উঠে আমি ওকে ডেলিতে নিয়ে গিয়ে আর স্যারের হাতে তুলে দেবো। ও যে শুরু করেছে, ওকে ওকে বাইরে রাখা মানেই বিষ। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তোমাদের ডিপার্টমেন্টে কিন্তু এমন একজন আছে। এ কথা শুনে তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি জানি তো তুমি, আমাদের ডিপার্টমেন্টের একজন আছে যে কিনা আমাদের গোপন তথ্যগুলো সবটাই বাইরে বাইরে ছড়িয়ে দিচ্ছে। কথা শুনে তখন টটিনি বলতে থাকে, একদম উনি কিন্তু তোমার আমার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে চেয়েছিলেন। আমাকে বলেছিলেন যে তুমি নাকি শীতলকে ভালোবাসো, আমাকে আমাকে ছেড়ে মেরে ফেলবে, এই জন্য তুমি আমাকে ওই দিন শুটটা করেছিলে। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, বিশ্বাস করো টটিনি, আমি সেদিন না জেনেই তোমাকে শুটটা করেছিলাম। আমি বুঝতে পারিনি যে ওটা তুমি। আমি যদি জানতাম যে ওটা তুমি, তোমার বিশ্বাস হয় আমি তোমাকে শুট করি। তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, এই জন্যই তো বিশ্বাস করিনি যে ওরা আমাদের মাঝখানে ঝামেলা বাঁধানোর জন্যই এই কথাগুলো বলছে। এই জন্য কিচ্ছু মনে করিনি আর কিছু করিওনি। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, একদম একদম ঠিক হয়েছে। এরপরে তটিনী বলতে থাকে, আচ্ছা আমাকে বাড়ি নিয়ে যাবে না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই বাড়ি নিয়ে যাব। কেন বাড়ি নিয়ে যাব না? আজকেই নিয়ে যাব। ডক্টর তোমার জন্য প্রেসক্রিপশন বানাচ্ছে। ঠিক তখনই ডক্টর এসে বলতে থাকে, ওনার প্রেসক্রিপশনটা রেডি হয়ে গেছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ডক্টর, ওনাকে আমি নিয়ে যেতে পারি? তখন এই কথা শুনে ডক্টর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। উনি তো আউট অফ ডেঞ্জার। ওনার ওনার কোনো সমস্যা নেই, তো উনি উনি যেতে পারেন। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আসলে আসলে মেয়েটা বাড়িতে একা, তো এই জন্য একটু একটু তাড়া ছিল। তখন ডক্টর বলতে থাকে, ঠিক আছে, এভাবে এভাবে বাচ্চাটাকে একা একা বাড়িতে রাখবেন না। এরপরে দেখা যায় প্রতিনিকে নিয়ে শিবপ্রসাদ হসপিটাল থেকে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জি এসে পিকুর কাছে এসে বলতে থাকে, কি ব্যাপার পিকু, তুমি একা একা? তোমার মাম্মি তোমার পা কোথায়? তখন পিকু বলতে থাকে, আসলে আসলে মাম্মি আর পা এখনো বাড়ি ফেরেনি। তখন এ কথা শুনে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কেন কেন বাড়ি ফিরেনি? তোমার পা আর মাম্মির কি কোনো আক্কেল জ্ঞান নেই? এভাবে এভাবে বাইরে ঘুরছে তোমার মতো একটা নিষ্পাপ মেয়েকে এভাবে বাড়িতে রেখে তুমি কি আমার আমার সঙ্গে যাবে? তখন এ কথা শুনে তখন দেখা যায়, তখন পিকু বলতে থাকে, না না, আমি কোথাও যাব না। মাম্মি বলেছে যে কারোর সঙ্গে না যেতে, মাম্মিকে না বলে কারোর সঙ্গে যেন না যায়। তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি আমি নিয়ে যাচ্ছি, কোনো সমস্যা হবে না। আমি নিজ দায়িত্বে নিয়ে যাব, আবার নিজে নিজে নিয়ে আসবো। তখন দেখা যায় এ কথা শুনে তখন পিকু বলতে থাকে, আমি যাব না, মাম্মিকে না বলে আমি কোথাও যাব না। তুমি তুমি চলে যাও নীলপাতা দাদু, আর তোমার যদি ভালো লাগে তুমি এখানে বসে আমাকে গল্প শোনাও। তখন এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে, তোমার বাড়িতে এলাম তোমার মেয়ের সঙ্গে দেখা করতে। এই কথা শুনে চমকে যায় শিবপ্রসাদ বলতে থাকে, তার মানে আপনি এখানে কি করছেন? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ভয় পাচ্ছো? তোমার কণ্ঠস্বর দেখে মনে হচ্ছে তুমি প্রচন্ড ভয় পেয়ে আছো। ভয় পেও না। আমি তোমার মেয়ের কোনো ক্ষতি করতে আসিনি। আমি এখানে এখানে শুধু পিকুর সঙ্গে দেখা করতে এসেছি। পিকুর কোনো ক্ষতি করতে আমি এখানে আসিনি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি আমার মেয়ের গায়ে একবারও কাজ করবেন না।